আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করব যারা মালয়েশিয়াতে আসতে চান কলিং ভিসাতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের টপিক হচ্ছে যে 24,67,796 জন কলিংয়ের কোটা অনুমোদন দিছে মালয়েশিয়া সরকার। এটা আসলে কতটুকু সত্য, কতগুলো লোক আসতে পারবে, আর এজেন্সির লোকে আপনাদেরকে কি প্রলোভন দেখাচ্ছে, আমার ভিডিওতে কি কমেন্টস করতেছে, এবং কি এজেন্সির লোক আমার কাছে ফোন দিয়া কি কথা হয়েছে আমার ভিডিওতে অনেক উল্টাপাল্টা কমেন্টস করতেছে। তার পাশাপাশি যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান প্রায় সময় আমাকে কমেন্টস করেন যে ভাই এই লোনটা কতদিন আগে পাওয়া যায়। তো এই সবগুলো প্রশ্নের উত্তরই আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে পরে আশা করা যায় যে একটা মোটামুটি একটা ভালো একটা ধারণা পাবেন। তো সর্বপ্রথম বলবো যে যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান, আপনারা হয়তো অনেকেই জানেন 2023 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে যখন আমি মালয়েশিয়াতে আসি, আমি রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়ে আসছিলাম। তো প্রায় সময় আপনারা আমার ভিডিওগুলোতে ভিডিও করা আছে, আমার ইউটিউবে দেওয়া আছে, সেই ভিডিওগুলোতে কমেন্টস করেন যে ভাই লোনটা আসলে কতদিন আগে পাবো বা কত দিনের মধ্যে পাবো। তো আপনি যখন সব ডকুমেন্ট সাবমিট করার পরে আপনার লোন প্রসেসিং সব হয়ে যাবে, আপনি বিদেশে আসার 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ আগে আপনাকে দিবে, এর আগে আপনাকে টাকা দিবে না। সব প্রসেসিং হয়ে থাকবে কিন্তু টাকা দিবে আপনি বিদেশে আসার আগে। এরপরে হচ্ছে 24,67,796 জন লোক মানে লোকের কলিংয়ের কোটা অনুমোদন দিছে মালয়েশিয়া সরকার। অনেক এজেন্সি আপনাদেরকে হয়তো বলতেছে যে 24 লাখ লোক লাগবে, আপনারা যাইতে পারবেন, পাসপোর্ট জমা দেন। তো 24,67,796 যে কোটা অনুমোদন দিছে, এর মধ্যে প্রায় 23 লাখের মতন কোটা, মানে 23 লাখের মতো কর্মী বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ প্রায় 15টা দেশ থেকে মালয়েশিয়াতে লোক আসে, তারা অবস্থান করতেছে, অর্থাৎ কাজে আছে। মালয়েশিয়াতে বাহিরের কান্ট্রি থেকে 15% লোক মালয়েশিয়াতে কাজ করতো। মালয়েশিয়া সরকার ঘোষণা দিছে যে 2026 সালের মধ্যে এই 15%টাকে 5% কমে 10%-এর মধ্যে নিয়ে আসবে। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে যারা মালয়েশিয়ার নাগরিক আছে তাদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। আমি বাংলাদেশে একটা প্লাস্টিক কোম্পানিতে কাজ করছি প্রায় 12 বছর, বেঙ্গল প্লাস্টিক কোম্পানিতে। আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোতে বাংলাদেশের যারা অসুস্থ মানুষ, যারা ঠিকমতো কাজকাম করতে পারে না, তাদেরকে কিন্তু কাজকাম দিতে চায় না, দিলেও তাদেরকে রাখে না। আমি যে কোম্পানিতে বর্তমানে আছি মালয়েশিয়াতে, যে প্লাস্টিক কোম্পানিতে, এই কোম্পানিতে মালায় একটা মেয়ে আছে যার ব্লাড ক্যান্সার। প্রতি মাসে মাসে তার রক্ত চেঞ্জ করা লাগে। সে ডিউটি করে শুধু হাফ ডে, মানে পুরা মাস হাফ ডে ডিউটি করে। আরেকজন আছে একটু আত পাগলার মতো, বয়স প্রায় 40-45 হয়ে গেছে, মানে একটু মাথায় সমস্যা, তো ঠিক মতন কাজ করতে পারে না। যাই করে সেই মালগুলো আবার ভুল হয়, পরবর্তীতে আবার ওগুলা কাজ করা লাগে। তো এই যে ব্লাড ক্যান্সার আলা মানুষ আছে, শুধু হাফ ডে ডিউটি করে, আরেকজন পাগলের মতন মানুষ আছে, এই ধরনের লোকগুলোকে কিন্তু বাংলাদেশি কোম্পানিতে সাপোর্ট করে না। মালয়েশিয়াতে এই একটা জিনিস খুবই ভালো, যে সে যদি একটু মানে কাজ করতে পারে, সে অসুস্থ হোক, কোনো রকমে কাজ কাম করতে পারে, এরকম লোককেও মালয়েশিয়াতে কাজ দেয় বা কাজ চালায় নেয়। তো ওই 15% লোকের থেকে যে 10% করতেছে, মালয়েশিয়ার যে স্থানীয় লোক আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য, কারণ তারা এই দেশের নাগরিক, তাদের একটা আছে, তাদের একটা অধিকার আছে, সেই কারণে এটা 10% থেকে 5% করছে। তো 24,67,796 জনের যে কোটা অনুমোদন দিছে, অর্থাৎ 23 লাখ প্লাসের মতো অলরেডি মালয়েশিয়াতে কর্মরত আছে এই কর্মী। বাকি 1.5 লাখের মতো কি 1,70,000-80,000-এর মতো লোক আসতে পারবে বর্তমানে যে কলিং ভিসার কোটার যে অনুমোদনটা দিছে। আর এর আগে আমি একটা ভিডিওতে যে বলছি যে 2026 সালের আগে কেউ মালয়েশিয়াতে আসতে পারবেন না, তো ওই ভিডিওতে দেখছি যে অনেকে উল্টাপাল্টা কমেন্টস করছেন। তো কমেন্টসগুলা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এবং কি আমি আমার ডিসপ্লেতে দিচ্ছি, কমেন্টসগুলো দেখলে বুঝতে পারবেন। আমি প্রথম থেকে ধারণা করতেছিলাম যে এই ধরনের কমেন্টস কোনো সাধারণ প্রবাসী করতে পারে না, কারণ আমি এরকম কোনো ভিডিও তৈরি করি না যে যারা মালয়েশিয়াতে আসবে তাদের মানে ক্ষতি হবে। আমি সবসময় চাই যেন আমার মতো যারা প্রবাসী আসবে তারা যেন উপকৃত হয়, এর জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। অনেকে আমাকে বলেন যে শালা তুই কিছু জানিস না, অনেকে আমাকেও গালি পারেন, আমার বাবাকে নিয়েও গালি পারেন। আমার বাবা অনেক আগেই মারা গেছে, আমি যখন অনেক ছোট ছিলাম, তিনি অনেক ভালো একজন মানুষ ছিল, তাকে নিয়েও গালাগালি করেন। তা আমি আসলে এতদিন এটা নিয়ে মুখ খুলিনি, আজকে মুখ খুলতেছি, কারণ আমি কনফার্ম হয়েছি। সেই এজেন্সির লোককে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, সে আমার কাছে ফোন করছিল। অনেক সময় অনেক এজেন্সির থেকে আমাকে এটাও কমেন্টস করেন যে 3 বছর হলো গেছিস, তুই আসলে এই কলিং ভিসার আসলে কি বুঝিস। তো আমি আপনাদেরকে কিছু কমেন্টস শেয়ার করতেছি, সেই কমেন্টসগুলা
আপনারা দেখলে পারে বুঝতে পারবেন। তো প্রথম কমেন্টস হচ্ছে, তুই নিজেকে কি মনে করিস, ইউটিউবার নাকি সরকার পক্ষের লোক? তো আমি তাকে এই কমেন্টসের রিপ্লাই দিলাম, আমি আমাকে একজন সাধারণ প্রবাসী মনে করি, প্রবাসীদের সতর্ক করাই আমার কাজ। তো উনি তখন আমাকে রিপ্লাই কমেন্টস করছে, তুমি অন্যদের সতর্ক কি করবে, তুমি তো নিজেই বোঝো না। তা আমি তখন তাকে আমার মালয়েশিয়ান যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি বুঝি কম, তো আপনি ফোন দিয়ে আমাকে একটু বুঝিয়ে দিন, আপনার ফোনের অপেক্ষায় রইলাম। তা আমি যখন তাকে এই কমেন্টসটা করছি, তো তিনি তখন এই যে দেখতে পাচ্ছেন যে লাস্টের 960 নাম্বারটা, এইটাই হচ্ছে আমার মালয়েশিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার। তো উনি তখন আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে 2022-23-এ 5M-এর ম্যানেজার ছিলাম আমি, অর্থাৎ একটা এজেন্সি। যারা 2022-23-এর কলিংয়ে আসছেন অবশ্যই 5M এজেন্সি, ওই এজেন্সিটার নাম আপনারা হয়তো জানেন। তো আমি ওটার ম্যানেজার ছিলাম, আমি ভালো করে জানি, আপনি কি জানেন? তো আমি তখন বললাম যে আমি একটা ধারণা করছিলাম যে আপনি যখন কমেন্টসটা করছেন, এই কমেন্টসটা আমার মতন কোনো সাধারণ প্রবাসী করতে পারে না। তো উনার কষ্ট হচ্ছে এটাই যে আমি যে বলি ভিডিওতে যে পাসপোর্ট জমা দিবেন না, টাকা পয়সা জমা দিবেন না, আগে অগ্রিম পাসপোর্ট টাকা জমা দিলে আপনি এজেন্সির কাছে জিম্মি হয়ে যাবেন, এই কথাগুলো আসলে এজেন্সির লোকের ভালো লাগে না। তো এজেন্সির সেই লোক, 5M-এর সেই ম্যানেজার আমাকে বলতেছে যে না, আপনি এইভাবে বলতে পারেন না যে 26 সালের আগে লোক আসতে পারবে না। তো এইটা উনি বলার মূল কারণ হচ্ছে, আমি প্রায় ভিডিওতেই বলি যে পাসপোর্ট জমা দিবেন না, আগেই টাকা জমা দিবেন না, টাকা দিলে পরে আপনি এজেন্সির কাছে জিম্মি হয়ে যাবেন। এইখানে আসলে এজেন্সির লোকদের বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে যে আমি ভিডিওতে এই ধরনের কথা কেন বলি। বাংলাদেশের এজেন্সিগুলা যখন মালয়েশিয়াতে কলিংয়ের ঘোষণা দিছে, তখন থেকে মনে করেন বাংলাদেশের আমরা যে সাধারণ কর্মীগুলো আছি, আমরা তখন মৌমাছির মতন দৌড়াদৌড়ি করতেছি যে কোন এজেন্সির মাধ্যমে তাড়াতাড়ি আমরা মালয়েশিয়া যেতে পারবো। আর বাংলাদেশের এজেন্সির লোকেরা চিন্তা করতেছে যে মৌমাছির মতন যে সাধারণ লোকগুলো দৌড়াদৌড়ি করতেছে, কিভাবে তাদেরকে ধরে নিয়ে আসা, পাসপোর্ট আর টাকা জমা নিয়ে মানে তাদেরকে আটকাই, এই হচ্ছে একটা বিষয়। তা আমি ওনার সঙ্গে আমার 22 মিনিটের মতো কথা হয়েছে। 22 মিনিটের লাস্টে আমি ওনাকে এটাই বললাম যে ভাই, আপনি যদি অনেস্ট হয়ে থাকেন, আপনি যদি ভালো কাজ করেন, অবশ্যই কর্মী আপনার মাধ্যমে আসবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, নাহলে আপনাকে ফোন দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ ফোন দেয়, আপনি বলেন যে এখনও কলিং ওইভাবে পুরোপুরি ডিক্লার হয় নাই, বা এখনও মেডিকেলের শিডিউল আসে নাই, আমরা পাসপোর্ট এখনও জমা নিচ্ছি না, যখন হবে অবশ্যই আমরা জমা নিব, এর আগে আমরা টাকা পাসপোর্ট কিছুই জমা নিচ্ছি না। আপনি যদি ভালোভাবে অনেস্ট মোতাবেক কাজ করেন, অবশ্যই আপনার কাছে মানুষ আসবে, আপনি লোক পাঠাবেন। তো লাস্ট পর্যন্ত উনি আমাকে বলতেছেন না, 26 সালের আগে কলিংয়ে লোক যাইতে পারবেন, আপনি এইভাবে বলতে পারেন না। তো আমি ওনার সঙ্গে তর্ক না করে লাস্ট এটাই বললাম যে ঠিক আছে ভাই, আমি পরে আরেকটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটার মধ্যে এগুলো সব ভুল সংশোধন করে দিব। তো আমি আপনাদেরকে এখনও বলতেছি, আগেও বলছি, প্রায় ভিডিওতেই বলি, পাসপোর্ট টাকা কোনো এজেন্সির হাতে জমা দিবেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসে। তারপরে দেখেন আরেকজনে লিখছে যে বড় ভাই, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? শুনলাম 6 লক্ষ টাকা লাগে, এটা কতটুকু সত্য? তো আমি এখানে বলে দিছি 2023 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমি মালয়েশিয়া আসছি 4,55,000 টাকা দিয়ে। এবারের কলিংয়ে কত টাকা লাগবে এটা এখনও সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, আগেই টাকা পাসপোর্ট কারো হাতে জমা দিবেন না। এরপরে আরেকজনে দেখেন কমেন্টস করছে ওনার বাবার মেডিকেল সেন্টার। তা আমি ওনাকে কমেন্টস করলাম, রিপ্লাই দিলাম যে কথাটা কি ভাই আমাকে বলছেন? তো উনি কোনো কমেন্টস করেন নাই। দেখেন আমার বাবা কত আগে মারা গেছে। এই কমেন্টসগুলো কিন্তু এজেন্সির দালালেরাই করে, এগুলো আপনার মতন আমার মতন সাধারণ কোনো প্রবাসী করে না। তো এরকম আরও অজস্র কমেন্টস আছে যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দিই, এই ডিসপ্লের কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবেন। তো লাস্ট আরেকটা মানুষ আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্টস করে, সেটা হচ্ছে একজন লিখছে ভাই কলিং খুলবে মনে হয় না, খুলবে? আমি লিখছি এখনও সম্ভাবনা আছে, খুললে অবশ্যই আমি ভিডিওতে জানিয়ে দেব। তো আপনি বলেছেন 15 তারিখের ভিতরে খুলবে। তখন আরেকজন ব্যক্তি, আরে ভাই উনি কিভাবে জানবে? ওকে এম্বাসির লোক কি মন্ত্রী পরিষদের লোক? ওকে উপদেষ্টা? ও কি মালয়েশিয়া নিয়ে কাজ করে? আজব ও প্রশ্ন করেন।
তখন আমি তাকে একটা রিপ্লাই দিলাম, আমি ভালো করে আমার ভিডিওগুলো দেখেন, আমি কোনো ভিডিওতে বলি নাই যে 15 তারিখে কলিং খুলবে, আমি বলেছি খোলার সম্ভাবনা আছে আগস্ট মাসে। তো যাই হোক, এই একজন ব্যক্তি আমাকে অনেক উল্টাপাল্টা কমেন্টস করে, শুধু একজন না 3-4 জন ব্যক্তি। তা আমি পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে আমি ভাবছিলাম যে আমি মালয়েশিয়া সম্পর্কে আর কোনো ভিডিও তৈরি করব না, কারণ আমি সাধারণ প্রবাসীর উপকারের জন্য যে ভিডিওগুলো তৈরি করি, আর সাধারণ প্রবাসী আমাকে এরকমভাবে গালিগালাজ পারে। তো 5M এর ম্যানেজার যখন আমার সঙ্গে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলল, তখন আমি আসলে বুঝতে পারলাম যে না, আমি ভিডিওগুলো তৈরি করব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, যতদিন পর্যন্ত আমাকে সুস্থ রাখছে। তো এজেন্সি যদি আপনাকে ওই 24,67,796 জনের প্রলোভন দেখায়, তো ওই 24,67,796 জন কিন্তু কোটাটা এইভাবে না, এটা টোটাল 2025 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই 24,67,796 জনের কোটা অনুমোদন করা হয়েছে। তার মধ্যে 23 লাখ প্লাস কর্মী মালয়েশিয়াতে অবস্থান করতেছে। এই হলো বিষয়। আর এজেন্সির লোক যে আমাকে এরকম উল্টাপাল্টা কথা বলে, আমি যে পাসপোর্ট আপনাদেরকে জমা দিতে নিষেধ করি, তো এই ধরনের গালিগালাজ পারে। অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি কমেন্টস করবেন যে আসলে আমি ভিডিও তৈরি করব কি না। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেয়া, নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। আর মেডিকেল শুরু হলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেব আমার ভিডিওর মাধ্যমে। তো দেখেন, আমি যখন 2023 সালে মালয়েশিয়াতে আসছিলাম, 2022 সালের 9 আগস্ট মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়েছিল, কিন্তু আমি আসছিলাম হচ্ছে 2022-এর 9 আগস্ট খুলছে, আর আমি আসছি হলো ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 6 মাস পরে আমি মালয়েশিয়াতে আসছিলাম। তা আমি যে ভিডিওটাতে বলছি যে 2026 সালের আগে কেউ মালয়েশিয়াতে আসতে পারবেন না, আমি কিভাবে ভুল বললাম? অন্যান্য আমাদের কোম্পানিতে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এসব রাষ্ট্রের মানুষ আছে, তারা 2 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে, অথচ আমরা আসতে গেলে 5 থেকে 6 লাখ টাকা লাগে। আমাদের প্রসেসিং সময়ও বেশি লাগে, টাকাও বেশি লাগে, আমরা সব দিক দিয়ে ধরা খাই। তো আমি কি ভুল বলছিলাম? ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।